প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম স্যার 1992 সালে বুয়েট থেকে এমএমই ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটারোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। 1994 সালে প্রকৌশল এমএসসি করেন বুয়েট থেকে। পরবর্তীতে 2009 সালে তিনি পিএইচডি সম্পন্ন করেন যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে। ইবারাকি বিশ্ববিদ্যালয় জাপান থেকে পোস্ট ডক্টরেট সম্পন্ন করেন 2005 থেকে 7 সালে। এবার জেনে নেব স্যারের ক্যারিয়ার মাইলস্টোন সম্পর্কে। 1992 সালে বুয়েটে প্রভাষক হিসেবে যোগদান করেন। 1994 সালে সহকারী অধ্যাপক পদে উন্নীত হন। পরবর্তীতে 2004 সালে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন। 2008 সালে পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন এবং 2010 সালে তিনি ভিজিটিং প্রফেসর হিসেবে ইবারাকি বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেন। এবার জেনে নেব স্যারের অর্জন সমূহ। স্যার 2007 সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত হন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে 150টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে স্যারের। বাংলাদেশ থেকে 2010, 2015-তে তুরস্ক এবং 2016-তে মালয়েশিয়ায় সেরা গবেষণা প্রকাশনা পুরস্কার অর্জন করেন। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম স্যারকে করতালির মাধ্যমে আমরা স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি এবং জাতীয় প্রস্তুতির জন্য 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। ধন্যবাদ। এই যে গ্রেডিং পদ্ধতি, এটা কিন্তু পরিবর্তন হয়েছে। যখন 2009 সালে আমরা প্রথমে আপনাদেরকে রড অফার করতাম, তখন কিন্তু এই গ্রেডটা আপনাদেরকে আমরা অফার করতাম না। আমরা কোন গ্রেড আপনাদেরকে অফার করতাম? 500W। এখানে গ্রেডিং পদ্ধতির মধ্যে কিছু পরিবর্তন হয়েছে। তাহলে আমরা প্রথমে একটু গ্রেডিং পদ্ধতি নিয়ে আলোচনা করবো, যেহেতু এটা পরিবর্তন হয়েছে। তাহলে আপনারা এখন বিল্ডিং ডিজাইন করেন, আপনাদের সবাই বিল্ডিং ডিজাইন করেন, তাই না? তাহলে বিল্ডিং যখন ডিজাইন হয়, আপনারা একটা কোড অনুযায়ী করেন। আপনারা কোন কোড ফলো করেন বিল্ডিং এর জন্য? বিএনবিসি, এসিআই কোড রয়েছে, ইউরোপ 2 কোড রয়েছে, তাই না? বিভিন্ন কোড রয়েছে। বিভিন্ন কোড অনুযায়ী করলে কিছু পরিবর্তন আসে। অনুরূপভাবে রড তৈরির বিশ্বে বিভিন্ন নীতিমালা রয়েছে। এখানে আমরা বিশ্বের জনপ্রিয় কিছু রড তৈরির নীতিমালা দেখিয়েছি। এতগুলো স্ট্যান্ডার্ডের মধ্যে থেকে আমাদের দেশ বাংলাদেশ ISO 6935 এই স্ট্যান্ডার্ডটাকে বেছে নিয়েছে। যেমন বিল্ডিং কোডের জন্য এসিআই কোডকে আমরা বেছে নিয়েছি এবং এর সামনে বিডিএস কথাটা যুক্ত করে বিডিএস ISO 6935 কে আমাদের রড তৈরি রাষ্ট্রীয় নীতিমালা হিসেবে অনুমোদন করেছে। তাহলে আপনারা যখন একটা বিল্ডিং ডিজাইন করেন, আপনারা তো এসি বিএনবিসি ছাড়া তো কি করতে পারবেন না, ডিজাইন করতে পারবেন না। অনুরূপভাবে আমাদেরকে রড তৈরি করতে হলে ISO 6935 কে বেছে নিতে হবে। তাহলে আমরা যদি এই স্ট্যান্ডার্ডের টাইমলাইনটা দেখি, এই স্ট্যান্ডার্ড বিশ্বে প্রথম এসেছে 1991 সালে এবং আমাদের দেশ বাংলাদেশ এটাকে প্রথম গ্রহণ করে 1992 সালে এবং তখন এই স্ট্যান্ডার্ডের নাম ছিল BDS 1313। এই স্ট্যান্ডার্ডের দ্বিতীয় রিভিশন বিশ্বে আসে হচ্ছে 2007 সালে এবং আমাদের দেশ বাংলাদেশটা 2009 সালে গ্রহণ করে এবং এই স্ট্যান্ডার্ডের নাম পরিবর্তন করে ISO এর সাথে সামঞ্জস্য রেখে BDS ISO 6935 করা হয়। এই স্ট্যান্ডার্ডের তৃতীয় রিভিশন আসে 2019 সালে। এই বছর এই স্ট্যান্ডার্ডে রডের গ্রেডিং পদ্ধতির মধ্যে কিছু পার্থক্য করা হয়। বর্তমানে এই স্ট্যান্ডার্ডের চতুর্থ রিভিশন চলছে, যেটাকে আমরা বলছি BDS ISO 6935-2021, যেটা 2023 সালে গ্যাজেট আকারে প্রকাশিত হয়েছে। এখন যদি আপনারা আসেন, আমরা যে গ্রেডগুলো অফার করছি, আপনারা যদি খেয়াল করেন এই যে গ্রেডিং সিস্টেমগুলো লেখা হয়েছে, এটা একটা কিন্তু সিস্টেম অনুযায়ী লেখা হয়েছে। আমরা যদি একটু ভালো করে দেখি, এখন দেখবেন যে কোনো রডের গ্রেডকে 7টা ডিজিট দিয়ে লিখতে হচ্ছে। কেন লিখতে হচ্ছে? এটা BDS ISO 6935 যে লেটেস্ট এডিশন আছে সেখানে বলা হয়েছে, সেই জন্য লিখতে হচ্ছে। তাহলে এই 7টা ডিজিট দিয়ে রডের 5টা গুণাবলী কিন্তু বলে দেওয়ার জন্য বলা হয়েছে কাস্টমারদেরকে। তাহলে আমরা এই 7টা ডিজিট দিয়ে রডের 5টা বৈশিষ্ট্য আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা সবাই জানেন, তারপর আমরা একটু সংক্ষেপে ব্যাখ্যা করছি। তাহলে এখন দেখবেন যে কোনো রডের গ্রেডিং সিস্টেম প্রথমে বি কথাটা লিখতে হবে। কেন বি লিখতে হচ্ছে এই জিনিসটা কিন্তু আমরা ব্যাখ্যা করছি কিন্তু স্ট্যান্ডার্ড থেকে। BDS ISO 6935 এর টেবিল 6 এ এই বিষয়টা বলা আছে, আমি সেখান থেকে ব্যাখ্যা করছি। তাহলে আপনারা দেখেন এখানে বলা হচ্ছে বি স্ট্যান্ডস ফর স্কিল ফর রিইনফোর্সিং কনক্রিট। মানে কি, স্কিলের বিভিন্ন প্রোডাক্ট মার্কেটে আছে, সব প্রোডাক্টের উদ্দেশ্য এক না। যেমন হচ্ছে স্কোয়ার বার, আপনারা জেনে খুশি হবেন, আমরা রিসেন্টলি মার্কেটে দুটো সাইজের স্কোয়ার বার আপনাদেরকে দেখছি, 10 মিলিমিটার এবং 12 মিলিমিটার। এবং এই স্কোয়ার বারটা আমরা তৈরি করছি ISO 630-3 এই স্ট্যান্ডার্ড অনুযায়ী এবং এটা যেটা কম্পোজিশন, এটা মার্কেটে সবচেয়ে বেটার আমরা দিচ্ছি।
এখন যেটা আমরা বলছিলাম যে এই যে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে এর মধ্যে কনক্রিটকে রিইনফোর্সমেন্ট করার জন্য শুধু রডটা ব্যবহার হয়, তাহলে এটাকে আলাদা করার জন্য গভর্নমেন্ট একটা সংকেতের কথা বলেছে, এই সংকেতটাই হচ্ছে বি। তাহলে এটা হচ্ছে বি এর মানে যেসব স্টিলের সামনে বি থাকবে সেটা কনক্রিটকে শক্তিশালী করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এরপরে যে তিনটা সংখ্যা থাকে আপনারা সবাই জানেন, এটা হচ্ছে রডের সর্বনিম্ন ইল্ড শক্তি এবং সবার শেষে যেটা থাকে সেটা হচ্ছে রডের ডাক্টিলিটি ক্লাস। এই দুটো প্রপার্টির জন্য আমাদের কি করতে হয়? টেনসাইল টেস্ট করতে হয়। তাহলে টেনসাইল টেস্ট কিভাবে করতে হয়? তাহলে ডাক্টিলিটি ক্লাস নিয়ে যদি আমি বলি, ডাক্টিলিটি ক্লাস এই স্ট্যান্ডার্ডে প্রথম এসেছে। এটা আসলে মূলত আপনারা সবাই জানেন টেনসাইল বাই রিজিস্ট্যান্স এবং ইলং থেকে আমরা রডের বিভিন্ন বৈশিষ্ট্য নির্ণয় করে থাকি। তাহলে আমরা যদি রেখাটাকে একটু আলাদা করে দেখি তাহলে রেখাটা দেখতে অনেকটা এরকম হয়। আপনারা সবাই তো সেশন হলে দেখেছেন, তাই না? তাহলে এখানে যে পয়েন্টটা আছে আপনারা সবাই জানেন, এটাকে আমরা কি বলি? ইল পয়েন্ট বলি। এটাই কিন্তু হচ্ছে রডের শক্তি, ইল শক্তি। এটা যখন আমরা ম্যানুফ্যাকচারিং করি এটা কিন্তু এক রাখতে পারি না, মানে 500 বললে বরাবর কিন্তু 500 থাকে না। আপনাদের বাসা বাড়িতে যখন ইলেকট্রিসিটি যায় সবসময় কি 220 ভোল্ট পান আপনারা? ফ্ল্যাকচুয়েট করে। তাহলে ইলেকট্রিসিটি যদি ফ্ল্যাকচুয়েট করে আমাদের ইনস্ট্যান্ট কি একটু ফ্ল্যাকচুয়েট করে। এর জন্য কি হয়েছে, কোড এখানে একটা রেঞ্জ উল্লেখ করে দিয়েছে। কি রেঞ্জ? আমরা যদি স্ট্যান্ডার্ড থেকে দেখি 500 ডিডব্লিউআর এর জন্য এটা হচ্ছে মিনিমাম 500 এবং ম্যাক্সিমাম দিয়েছে। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি। এখন আসেন এই যে ডাক্টিলিটি ক্লাস, ডি ডাক্টিলিটি ক্লাসের জন্য এখানে দুটো কম্বিনেশনের কথা বলা হয়েছে। সেটা হচ্ছে একটা হচ্ছে আমি যেটা বললাম টেনসাইল টু ইনস্ট্যান্ট, এটা রেশিও হতে হবে মিনিমাম 1.25। আর ইলংগেশনের জন্য দুটো ক্রাইটেরিয়া রয়েছে, একটা হচ্ছে ইলংগেশন এট ম্যাক্সিমাম ফোর্স, এটা 8% হতে পারবে, বা টোটাল ইলংগেশন 13%, যে কোনো একটা ক্রাইটেরিয়া মিট করলেই চলবে। তাহলে এটা দ্বারা আসলে টেস্ট থেকে কি বোঝানো হচ্ছে আপনারা যদি দেখেন, আমরা সবাই জানেন এই টেনসাইল টু ইনস্ট্যান্ট আসলে কি 8 পয়েন্ট আর 8 পয়েন্টের রেশিও মিনিমাম 1.25 হতে হবে। এবং টেস্টের সময় যদি এক্সটেনশোমিটার নামক একটা যন্ত্র ব্যবহার করা হয় তাহলে নিচে যে ডিসপ্লেসমেন্টটা হয় সেটা সরাসরি এলইডি নির্দেশ করে, মানে টেনসাইল পয়েন্ট পর্যন্ত, টেনসাইল পয়েন্ট বরাবর যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে এটার মান মিনিমাম 8% হতে হবে। এটা না করে যদি আমরা পুরাতন পদ্ধতিতে করি সেটা হচ্ছে আমরা একটা নির্দিষ্ট রডকে টেস্টের আগে কি করি, টেস্টের আগে হচ্ছে দাগ দিই। তো এই নির্দিষ্ট দাগের মধ্যে কতটুকু বাড়ছে যেটাকে আমরা ইলংগেশন করছি এটা 13% হতে হবে। তাহলে যে কোনো একটা ক্রাইটেরিয়া মিট করলে আমরা এই ডি কথাটা লিখতে পারছি। তাহলে যখনই আমরা 500 ডি বলছি তাহলে এটা টেনসাইল টু ইনস্ট্যান্টের রেশিও আছে 1.25 মিনিমাম এবং ইলংগেশন এট ম্যাক্সিমাম ফোর্স মিনিমাম 8% আছে। এরপরে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে রডের ওয়েল্ডিং সক্ষমতা বোঝানোর জন্য। এখানে মূলত দুটো জিনিস রয়েছে, ডাব্লিউ বা ড্যাশ, আপনারা সবাই জানেন। যদি রডে ডাব্লিউ কথাটা লেখা থাকে তাহলে এটা ওয়েল্ডিং করা যাবে না, যদি ডাব্লিউ থাকে সেটা ওয়েল্ডিং করা যাবে। এই প্রপার্টিটা রডের কেমিক্যাল কম্পোজিশন থেকে নির্ণয় করা হয়। এবং সবার শেষে থাকে হচ্ছে রডের রডটা দেখতে কেমন। রড মূলত দুই ধরনের হয়, একটাকে আমরা বলছি প্লেন রড আর একটা হচ্ছে রিপ বা ডিফর্ম রড। এটা আইএসও রিপ বলে, এই রিপ থেকে এই আউটপুটটা নেওয়া হয়েছে। তাহলে এখন যদি আপনারা আমাদের রডটাকে দেখেন, আমাদের রডটা দেখতে অনেকটা এরকম। এখানে একেএস টিএমটি হচ্ছে আমাদের ব্র্যান্ডের নাম, এতে আবুল, কেতে খায়, এসএ স্টিল। একেএস মানে হচ্ছে আবুল খায় স্টিল। এরপরে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে রডের ডেট এবং সবার শেষে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে রডের সাইজ। তাহলে আমাদের লোকটা দেখলে আপনারা এই জিনিসটা দেখতে পাবেন। এখন আসলে একেএস টিএমটি রড, এটাতে যে আমরা কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি করছি, এটা আমরা তৈরি করছি বিডিএস আইসো 69352 মানে 4th রিভিশন অনুযায়ী তৈরি করছি। তাহলে যেহেতু এটা একটা 500 ডিডব্লিউআর ক্যাটাগরি রড, তাহলে এখানে আমাদের রডে মিনিমাম ইনস্ট্যান্ট আপনারা 500 পাবেন, টেনসাইল টু রেশিও মিনিমাম 1.25 পাবেন এবং ইলংগেশন এট ম্যাক্সিমাম ফোর্স মিনিমাম 8% পাবেন। আর যদি কেমিক্যাল কম্পোজিশনে আসেন তাহলে আমাদের রডে ম্যাক্সিমাম কার্বন আপনারা 3.2 পাবেন, ফসফরাস এবং সালফার 0.04 করে পাবেন। এই প্রপার্টিগুলো কিন্তু আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। আপনারা যে কোনো ইনস্টিটিউট থেকে টেস্ট করান এটা আমরা গ্যারান্টি দিচ্ছি। এখন আপনারা এগুলো কোথা থেকে টেস্ট করাবেন? কোনো ইনস্টিটিউট থেকে টেস্ট করাতে হবে, তাই না? তাহলে সবাই বুয়েট থেকে করায়, আপনাদের জন্য রুয়েটও কাছে। তো আমরা একটা জিনিস দেখেছি, এখানে কত টাকা লাগবে সেটা নিয়ে একটা কনফিউশন থাকে। তাহলে এই জন্য আমরা কি করেছি, আপনাদের জন্য কিছু ছোট এক্সেল ফাইল করে দিয়েছি। তাহলে এখানে আপনারা কি টেস্ট করতে চান, কত মিলিমিটার করতে চান, দুই একটা ক্লিক করলে আপনাদের কত টাকা লাগবে সেটা একটা চলে আসবে। এই ফাইলটা একসময় আমরা প্রেজেন্টেশনের সময় আপনাদের সাথে শেয়ার করে দেব। আর ব্যবহারের সুবিধার জন্য আমরা কি করেছি, এটা একটা পিডিএফ ফর্মও করে দিয়েছি। আপনাদের মোবাইলে যদি অ্যাক্রোব্যাট রিডার বা ফক্সি রিডার থাকে, দুই একটা ক্লিক করলেই আপনাদের মোবাইলেই আপনারা দেখতে পাবেন একটা রড টেস্ট করতে কত টাকা লাগছে। যেহেতু আমরা টেস্টটাকে এনকারেজ করি, এই জন্য এই ডকুমেন্টগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিব। এটা আমরা বুয়েট এবং রুয়েটের জন্য করে দিয়েছি, আপনারা এটা পেয়ে যাবেন। তাহলে এখন আসেন, এই যে এই কেএসটিএমটি রড, এটা আমরা কোথায় তৈরি করছি? এটা আমরা তৈরি করছি চট্টগ্রামের শীতলপুরে।
আমাদের ফ্যাক্টরি কোথায়? চট্টগ্রামের শীতলপুরে। আপনারা কেউ গিয়েছেন? কয়জন গিয়েছেন? একটু কষ্ট করে হাত তুলেন না। 1/3 বলতে পারি আমরা, 1/3। আশা রাখি যারা জানি অবশ্যই যাবেন, কারণ আমরা নতুন করে একটা নতুন ইউনিট চালু করেছি। তাহলে এই যে এই ফ্যাক্টরিতে আমরা কি করছি? এই ফ্যাক্টরিতে আমরা ইলেকট্রিক আর্ক ফার্নেস পদ্ধতিতে রড তৈরি করছি। তাহলে এই যে ইলেকট্রিক আর্ক ফার্নেস, এই যে পদ্ধতি বা এই টেকনোলজিটা নিয়েছি আমরা ইউরোপিয়ান জায়েন্ট ডেলিলি কোম্পানির কাছ থেকে, যাদের স্কিল বিল্ডিং সেক্টর রয়েছে 70% মার্কেট শেয়ার। এবং এই টেকনোলজি তারা বিশ্বে আরো 622টা কোম্পানি কিনেছে, ইনক্লুডিং আমাদের। তাহলে আমরা যে টেকনোলজিতে আপনাদের রডটা তৈরি করে দিচ্ছি, এটা একটা রিলায়েবল টেকনোলজিতে করছি। আরেকটা হচ্ছে আমাদের, আপনারা জানেন নতুন একটা রোলিং মিল চালু হচ্ছে, যেই টেকনোলজিটা আমরা নিয়েছি জার্মান কোম্পানি এসএমএস গ্রুপের কাছ থেকে। আমাদের যে নতুন রোলিং মিল সেটা হচ্ছে জার্মান কোম্পানি এসএমএস গ্রুপের কাছ থেকে, এবং এটাকে আমরা বলছি নেক্সট জেনারেশন রোলিং টেকনোলজি। কেন বলছি? এই মিলের কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে আমরা একটু দেখি এই মিলের কি কি বৈশিষ্ট্য আছে। প্রথম কথা হচ্ছে এই মিলের অপারেশনে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছি। কিছু প্যারামিটার সরাসরি এআই নির্ধারণ করে, এখানে আমাদের কোনো ইনপুট থাকে না। দ্বিতীয়ত আমরা একটা লেটেস্ট টেকনোলজি ব্যবহার করছি, এবং যারা লং রড নেন, বাংলাদেশে প্রথম আমরা ফার্স্ট কোম্পানি যারা ফিজিক্যাল কাউন্টিং সিস্টেম নিয়ে এসেছে। তাহলে আপনারা যদি অ্যাকচুয়াল কাউন্টিং চান, ওয়েট ভিত্তিক না, অ্যাকচুয়াল কাউন্টিং, সেটা আমরা দিতে সক্ষম। এবং সবচেয়ে বড় কথা, কোয়ালিটির জন্য যে টেকনোলজিটা আমরা এখানে ব্যবহার করছি সেটাকে আমরা বলছি মিড ড্রাইভ টেকনোলজি। এটা হচ্ছে একটা লেটেস্ট টেকনোলজি, এটা হচ্ছে এসএমএস কোম্পানির প্যাটেন্টেড টেকনোলজি। আমি যদি একটু সংক্ষেপে ব্যাখ্যা করতে চাই, যেটা মডার্ন রোলিং মিলগুলো রয়েছে সেখানে সাইজ পরিবর্তনের জন্য বা স্ট্রোক সাইজ পরিবর্তনের জন্য দুই ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। একটাকে বলি আমরা হরিজন্টাল রোলিং মিল, আর একটাকে বলা হয় ভার্টিক্যাল রোলিং মিল। মানে কি, এখান দিয়ে যখন ব্লেডটা যায় হরিজন্টাল মিলে, তখন এই সাইড বরাবর চাপ প্রয়োগ করা হয়, ফলে জিনিসটা কি হয়, পচতে পারে, মানে এইভাবে বেড়ে যায়। আর যখন ভার্টিক্যাল রোলিং মিলে যায়, তখন কোন বরাবর, সাইড বরাবর চাপ দেওয়া হয়, ফলে জিনিসটা আস্তে আস্তে রাউন্ড হয়। তাহলে এটা হচ্ছে রোলিং এর মেন থিম। তাহলে বর্তমানে যে নতুন রোলিং মিলগুলো রয়েছে বা লেটেস্ট টেকনোলজি, সেখানে কি থাকে, একটা হরিজন্টাল রোলিং মিল থাকে, একটা ভার্টিক্যাল রোলিং মিল, একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল, এবং এরকম একটা গ্রুপকে আমরা এক একটা রোলিং গুচ্ছ বলি। তাহলে প্রথম গুচ্ছকে আমরা বলি রাফিং মিল, তারপরটাকে বলা হয় ইন্টারমিডিয়েট মিল, এবং সবার শেষে বলা হয় ফিনিশিং মিল। তাহলে বর্তমানে যে টেকনোলজি রয়েছে সেখানে যেটা হচ্ছে, নর্মালি 20টা স্টেপ ব্যবহার করা হয়। প্রথম 8টাকে বলা হচ্ছে রাফিং মিল, পরবর্তী 8টাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট, এবং তারপরে হচ্ছে ফিনিশিং মিল। কিন্তু আমরা যে লেটেস্ট মিলটা নিয়ে এসেছি সেখানে আমরা 22টা রোলিং স্টেপ ব্যবহার করছি, মানে আমরা বেশি সংখ্যক যন্ত্র দিয়ে চাপ দিচ্ছি। এবং যেটা হচ্ছে এখানে যে ফিনিশিং মিলটা রয়েছে, এখানে যে যন্ত্রটাকে ব্যবহার করছি সেটাকে আমরা বলছি মিড ড্রাইভ টেকনোলজি। তাহলে এটা দেখতে কেমন? এটা দেখতে অনেকটা এরকম। এখানে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে 8টা হরিজন্টাল এবং ভার্টিক্যাল, 4টা হরিজন্টাল এবং 4টা ভার্টিক্যাল রোলিং মিল রয়েছে। এবং এই জিনিসটা হচ্ছে, প্রথমে আমাদের কনভেনশনাল মিলের মতো রাফিং মিল রয়েছে, ইন্টারমিডিয়েট মিল রয়েছে, কিন্তু ফিনিশিং মিলটা আলাদা। এটা বাংলাদেশের কারো কাছে নেই। আপনারা যারা রোলিং মিলে গিয়েছেন আপনারা অবশ্যই যাবেন, দেখে অত্যন্ত আনন্দিত হবেন, একেবারে লেটেস্ট টেকনোলজি। তাহলে জিনিসটা দেখতে কেমন? জিনিসটা দেখতে অনেকটা এরকম। এটাই হচ্ছে মিড ড্রাইভ। এটা যখন খুলবে, এর ভিতর দেখবেন 8টা স্ট্যান্ড রয়েছে, 4টা হরিজন্টাল এবং 4টা ভার্টিক্যাল, এবং এই স্ট্যান্ডের ভিতরে যে রোলগুলো আমরা ব্যবহার করছি সবগুলাই হচ্ছে টাইম স্ট্যান্ড কার্বাইডের, ফলে এটার প্রিসিশন ভালো, এবং এটা দিয়ে যে ফিনিশিংটা হয় এটা অনেক সুপ্রিয়। আমরা যদি কম্পারিজন করতে চাই, বাংলাদেশে বর্তমানে যত রোলিং মিল আছে মাত্র 2 সেট টাইম স্ট্যান্ড কার্বাইড রোড ব্যবহার করে, আমরা সেখানে 8 সেট ব্যবহার করছি, একেবারে 4 গুণ। অন্যান্য মিলের চেয়ে একেবারে 4 গুণ টেকনোলজি দিয়ে আমরা সেটা প্রডিউস করছি। তাহলে আপনারা যদি চট্টগ্রামে যান, আমরা আসলে অবশ্যই আপনারা এইটা ভিজিট করবেন। তখনই হয় যখন সব প্যারামিটারের মধ্যে একটা সামঞ্জস্য থাকে। এই জন্যই 2015 সালে ইউএনডিপি কিছু গোল নির্ধারণ করেছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য। বিশ্ব এবং বাংলাদেশের সাথে সামঞ্জস্য রেখে আমরা কিন্তু এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা যদি সামারিতে বলি, তাহলে আমরা সেফটি এবং হেলথ নিয়ে কাজ করছি, আমরা ক্লাইমেট অ্যাকশন নিয়ে কাজ করছি, এবং আমরা স্ট্রং কমিউনিটি বিল্ড আপের জন্য কাজ করছি।
আপনারা যদি আমাদের সাস্টেনেবিলিটি সম্বন্ধে জানতে চান বা আমাদের প্রোডাক্ট সম্বন্ধে জানতে চান তাহলে কোথায় যাবেন? সরাসরি চলে যাবেন abulkhairsteel.com। এই ওয়েবসাইটটাকে আমরা নতুন করে লঞ্চ করেছি এবং ডিজাইন করেছি, তাহলে আমাদের সম্বন্ধে সব তথ্য, লেটেস্ট তথ্য আপনারা এখানে পেয়ে যাবেন। এখন শুধু আমি রডের ব্যবহার নিয়ে কিছু কথা বলি, শেষ করে দেবো। সেটা হচ্ছে এই যে বড় বড় মেগা প্রজেক্ট রয়েছে, যেমন হচ্ছে কিছুদিন আগে পদ্মা রেল শুধু চালু হচ্ছে, এই যে বড় বড় মেগা প্রজেক্টে এখানে তো রডকে কি করতে হয়? বেন্ডিং করতে হয়, বা আপনারা যেটা বলেন মাটাম করতে হয়, মাটাম দিতে হয় না? আপনারাও তো সাইডে মাটাম দেন, তাই না? তাহলে বড় বড় মেগা প্রজেক্টে যখন মাটাম দেয়, আপনারা সবাই দেখেছেন এখানে কি ব্যবহার করা হয়? বেন্ডিং মেশিন ব্যবহার করা হয়, তাই তো? আপনাদের কোনো সাইডে বেন্ডিং মেশিন ব্যবহার হয়? কোনো সাইডে ব্যবহার হয় না? এই যে একজন ভাই, আর কারো হয় না? এখন তো এখানে রংপুরে অনেক বড় বড় বিল্ডিং হচ্ছে, তাই না? কেউ ব্যবহার করেন না। তাহলে যেটা হচ্ছে আপনাদের সাইডে তাহলে কিভাবে বেন্ডিং করা হয়? এভাবে একটা পদ্ধতিতে বেন্ডিং করেন না আপনারা, বা আপনাদের সাইডে বেন্ডিং করা হয়। তারপরে যেটা হচ্ছে অনেক জায়গায় আমরা দেখেছি এভাবেও বেন্ডিং করে কি না? করেন না? অনেক জায়গায় করা হয়। তারপর মূলত যেটা হচ্ছে রিং তৈরির জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়, কিন্তু এখন আমরা দেখছি 500টা বা 600টা বা 16 mm বা 20 mm রড মাটাম দেওয়ার জন্য, এল মাটাম দেওয়ার জন্য বা 90 ডিগ্রি রুট করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। করে না? অনেক সাইডে করে না? দেখেছেন তো? তাহলে এখন দেখেন এই যে বড় বড় মেগা প্রজেক্টে ব্যবহার করছে বেন্ডিং মেশিন, আর বাকি আপনারা ব্যবহার করছেন এই পদ্ধতিগুলো। একই কোয়ালিটির রড যদি হয়, তাহলে কোন পদ্ধতি ব্যবহার করলে আপনাদের মনে হয় কি দীর্ঘস্থায়িত্ব বেশি হবে বিল্ডিং এ? ম্যান্ডেল পদ্ধতি। সবাই কি একমত? সবাই যদি একমত হন আমাকে বলেন, কোডে কোথাও বলা আছে কি আপনাদের বেন্ডিং মেশিন ব্যবহার করতে হবে? বিএলপিসি কোডে কোথাও বলা আছে? বলা আছে 6 গুণ, কিন্তু বেন্ডিং মেশিনের কথা বলা নাই, তাই না? সেটাই আমরা বলতেছিলাম, বেন্ডিং মেশিনের কথা বলা নাই। তাহলে কি বলা আছে? অন্য কথা বলা আছে। উনি কি কথা বলেছেন? সেটা হচ্ছে আমরা যদি এসিআই কোড দেখেন, এসিআই কোডের বর্তমানে যে লেটেস্ট এডিশন রয়েছে সেটা চ্যাপ্টার 26, যেটা হচ্ছে কনস্ট্রাকশন ডকুমেন্ট ইন্সপেকশন। এখানে একটা ক্লজ রয়েছে 26.6.3। এখানে ওনারা একটা আর্টিকেলের কথা বলেছে, সেটা হচ্ছে 1984 সালে এসিআই একটা কমিটি গঠন করে ফিল্ডে বিভিন্ন পদ্ধতিতে রড বেন্ড করলে রডের মেকানিক্যাল প্রপার্টির মধ্যে কি ইফেক্ট আসে। তাহলে এই আর্টিকেলটা আপনারা এসিআই ওয়েবসাইটে গেলেও পেয়ে যাবেন, এটা লিংকও আমরা দিই। এটা অবশ্যই আপনারা ডাউনলোড করে পড়বেন। এটা ওয়ান অফ দ্য বেস্ট আর্টিকেল। আপনারা যদি বিভিন্ন পদ্ধতিতে রড বেন্ডিং করেন, রডের মেকানিক্যাল প্রপার্টির মধ্যে কি ইফেক্ট আসে। এটা মাত্র একটা অনলি 7 পেজের আর্টিকেল, অনলি 7 পেজ, খুবই ইনরিচ আর্টিকেল। তাহলে এখানে যে কথা বলা আছে সেটা হচ্ছে একটা বেন্ডিং আমি তখনই ভালো বলবো, যে কোনো যন্ত্র ব্যবহার করা হোক না কেন, যদি এই বেন্ডিং এর ফলে ভিতরে যে রেডিয়াসটা তৈরি হয় বা ডায়াটা তৈরি হয় সেটা রডের ডায়ার সাথে সম্পর্কযুক্ত, এবং এই সম্পর্কটা যদি মেনটেন হয়, অনেকটা হচ্ছে ল্যাকিং লেন্থের মতো। তাহলে এই সম্পর্কটা কত? তাহলে আপনাদের যে জেনারেল নোট, আপনারা বিল্ডিং এর সময় একটা জেনারেল নোটস দেন না? সবাই তো দেন। তাহলে এই জেনারেল নোটসের যেটা আমরা দেখতেছি 22 পয়েন্ট, তাহলে 22 পয়েন্টে দেখা যাচ্ছে এখানে একটা বেন্ডিং এর সময় একটা রেডিয়াসের কথা বলা আছে। এই রেডিয়াসটা কত আছে? 2.5 ডিবি, মানে রডের ডায়ামিটারে 2.5 গুণ। তাহলে যদি ডায়া বলা হয় তাহলে 5 গুণ। তাহলে এটা হচ্ছে পুরাতন কোড অনুযায়ী। নতুন কোডে কিন্তু এটাকে বাড়ানো হয়েছে। তাহলে নতুন কোডে এটা কত আছে? নতুন কোডে নতুন বেন্ডিংতে এটা আছে 6 ডিবি, বা ওভাবে বলতে গেলে 3 ডিবি রেডিয়াস যদি আপনারা বলতে চান। আপনারা যদি এসিআইও বলতে চান, এসিআই কোডও বলতে চান, এটা আছে 6 ডিবি। আর যদি ন্যাশনাল বিল্ডিং কোড অফ ইন্ডিয়া বলেন সেটা তো কিন্তু এটা 6 ডিবি আছে। তাহলে এটা কিভাবে করা যায়? আমরা 4টা পদ্ধতিতে যদি দেখতে চাই, তাহলে বেন্ডিং মেশিন এটা সবচেয়ে সহজে করা যায়। বেন্ডিং মেশিনের এই ভিতরে যে ম্যান্ডেল বা বাটি, এইটার ডায়ামিটার যদি রডের ডায়ামিটার 6 গুণ করে দেওয়া হয়, তাহলে কিন্তু কোডের যে ক্রাইটেরিয়া এটা ফুলফিল হয়ে যায়। আর যদি আপনারা এই পদ্ধতিতে করেন, এই পদ্ধতির এখানে নাম কি? আমরা মাইকেল জোগান বলি, আপনারা কি বলেন? জোগান, যোগান বা মাইকটা যোগান। তাহলে এখানেও কিন্তু করা যায়। এটা একটা খুব সহজ প্রিন্সিপালের উপর কাজ করে। তাহলে আমরা সহজ প্রিন্সিপালটা কিভাবে ব্যাখ্যা করব? আমরা খুব একটা কম্পাসের সাথে ব্যাখ্যা করি। আপনারা যখন একটা বৃত্ত আঁকতে পারেন কম্পাসে, এই কম্পাসে কি একটা কি রয়েছে? ফিক্সড বাহু রয়েছে, আরেকটা বাহু কি করা যায়? চেঞ্জ করা যায়। তাহলে এখানে যে রেডিয়াসের বৃত্ত তৈরি হবে, এখানে রেডিয়াসটা বেশি হবে না কম হবে? আর এখানে আরো বেশি, মানে ফিক্সড বাহুটা ঠিক রেখে আপনি মুভেবল বাহুটা যত সরাবেন, বৃত্তের রেডিয়াস বা ডায়ামিটার তত বাড়বে। একই কনসেপ্ট। এখানে যে ইউ রডটা আছে এটা কিন্তু নড়তে পারে না, এই হ্যান্ডেলটাকে ইচ্ছা মতো দূরত্বে ধরা হয়। তাহলে হ্যান্ডেলটা কোন দূরত্বে ধরা হচ্ছে তার উপর ভিত্তি করে ভিতরের ওই রেডিয়াসটা তৈরি হবে। তাহলে আপনাদের যদি আমরা জেনারেল নোটসই ধরি, এই দূরত্বটা হতে হবে মিনিমাম রডের ডায়ামিটার 2.5 গুণ। যদি 2.5 গুণ দূরত্ব ধরে, তাহলে যে রেডিয়াসটা বা বৃত্তটা তৈরি হবে সেটা রডের ডায়ামিটার 2.5 গুণ হবে, এবং আপনাদের যে ড্রয়িং এর ক্রাইটেরিয়া সেটা ফুলফিল হবে। এবং যদি আপনারা এই পদ্ধতিতে না করেন, আপনারা যদি দুটো হ্যান্ডেলকেও যদি ফিল্ডে বেন্ড করে,
দুটো হ্যান্ডেলের মাঝে একটা গ্যাপ দিতে হয়। আমরা কোন গ্যাপের কথা বলছি? আমরা কিন্তু আবারও এই গ্যাপের কথা বলছি। এই গ্যাপটা হতে হবে রডের ডায়ামিটারে 2.5 মিমি, ঠিক আছে? আর যেটা হচ্ছে আপনারা যদি খাড়া যোগান পদ্ধতিতে করেন বা রিং টানা যোগান পদ্ধতিতে করেন, মূলত এখানে এরকম একটা ম্যান্ডেল থাকার কথা ছিল। ম্যান্ডেল থাকলে কি করতে হতো? হ্যান্ডেলটাকে ম্যান্ডেল থেকে দূরে দূরত্ব হতো। আবার আমরা কোন দূরত্বের কথা বলছি? আবারও কিন্তু আমরা এই দূরত্বের কথা বলছি। এই দূরত্বটা হতে হবে রডের ডায়ামিটারে 2.5। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আপনারা না করেন, ইফেক্ট হয়, আপনার আর্টিকেলটা পড়ে নেবেন। তাহলে যেটা হচ্ছে এই পদ্ধতিতে মূলত কি তৈরি করা হয়? রিং তৈরি করা হয়, তাই না? তাহলে আমরা যদি দেখি কিভাবে রিং তৈরি করে, ফিল্ডে এভাবে রিং তৈরি করে না? তাহলে এই যে রডটা দেয়, এটা ম্যাক্সিমাম 16, আমি কোথাও 16 দেখি না। 12 দেয় বা 10 দেয়, তাই তো? বেশিরভাগ 12 বা 10 দেয়। এটা কিন্তু আসলে 12 বা 10 হওয়ার কথা না। কত হওয়ার কথা? আমরা যদি বিল্ডিং কোডে দেখি, বিল্ডিং কোডে যদি আপনারা 7.6.6 এ দেখেন, এই যে রিং তৈরির কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। তাহলে এখানে যেটা বলা হচ্ছে, রিং তৈরির জন্য এই ডায়ামিটারটা হতে হবে রডের ডায়ামিটারের 4 গুণ, এবং এই যে এক্সটেনশন লেনটা রয়েছে সেটা হতে হবে রডের ডায়ামিটারের 6 গুণ বা 65 মিলিমিটার, যেটা বড় সেটা। তাহলে এটা কি কখনো সম্ভব হয়? কখনো সম্ভব না। আপনার 12 মিলিমিটার বা 10 মিলিমিটার রড দিয়ে বেন্ডিং করে কখনো সম্ভব না। এই জন্যই আমরা কি করছি, এটা আপনারা বিভিন্ন বইও পেয়ে যাবেন, বিভিন্ন বইয়ে এই জিনিসটা লেখা আছে, এটা আপনারা পিডব্লিউডির ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। এই জন্য আমরা আপনাদেরকে রেডিমেড কিছু লিঙ্ক প্রদান করছি। তাহলে বর্তমানে আমরা মাত্র 3টা সাইজ আপনাদেরকে অফার করছি, সেটা হচ্ছে 7x7, 7x9 এবং 7x12। ফেব্রুয়ারি থেকে আমরা এটা কাস্টম অর্ডার নেওয়া শুরু করবো। মিড ফেব্রুয়ারি আপনারা যে কোনো সাইজ আমাদেরকে অর্ডার করলে আমরা কোড অনুযায়ী বানাই দেবো। তাহলে এটা কেন ব্যবহার করবেন? এটা প্রথম কথা হচ্ছে কিছু সুবিধা রয়েছে। এটা কিন্তু আমরা এসিআই এবং বিএনপিসি ডিটেইলিং মডেলে আপনাদের তৈরি করে দিচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে এই লিঙ্কটা ব্যবহার করলে কিন্তু আপনাদের শূন্য অপচয়, কোনো অপচয় নাই। সর্বোচ্চ কথা, আরেকটা কথা হচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে সিসমিক হুক অফার করছি, সিসমিক হুক অফার করছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সাশ্রয়ী। আপনারা যদি রিং তৈরির কস্ট হিসাব করেন, আমি জানি না আপনাদের এখানে কেমন লেবার কস্ট, আমাদের চট্টগ্রামে সেটা হচ্ছে পার কেজির জন্য ওনারা 60 টাকা করে নেয়। রিং তৈরি করবে পার কেজি 60 টাকা, ঠিক আছে? আপনাদের এখানে কত নেয় আমি জানি না, হিসাব করে দেখবেন। সেখানে আমরা কিন্তু রডের দামে রিং বিক্রি করতেছি বর্তমানে, মানে আপনারা প্রতি কেজিতে 60 টাকা লাভ করছেন এক হিসাব করলে। আপনারা হিসাব করে দেখিয়ে অবশ্যই বুঝতে পারবেন কি পরিমাণ সাশ্রয় হচ্ছে। এখন আসেন, এই যে মিনিমাম বেন্ড ডায়ামিটারে কেন বেন্ড করবেন, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে লং টাইম সাস্টেনেবিলিটির জন্য, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেফটি এবং প্রোটেকশনের জন্য, এবং হচ্ছে লিগ্যাল, আপনাদের লিগ্যাল প্রোটেকশনের জন্য। তাহলে আমরা যে ডকুমেন্টের কথাগুলো বললাম, এটা স্ক্যান করলে একটা আপনারা কিউআর কোড পাবেন, সেটা থেকে সম্পূর্ণ জিনিস জানতে পারবেন। এবং আমাদের সম্বন্ধে যদি কিছু জানতে চান তাহলে abufelstic.com চলে যাবেন। তাহলে এই বলে আমি আমাদের বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে।